আজকে তোমাদের যেটা পড়াবো দশম শ্রেণী বাংলা। তোমাদের একটা নাটক আছে, পৃষ্ঠা দেখবে 83 পৃষ্ঠা। বইটা হাতের কাছে একটু নাও। আমার নাম মুকুল সরকার, সুদর্শননগর PHS বিদ্যাচক্র হাই স্কুলের শিক্ষক আমি। আমার মোবাইল নাম্বারটা লিখে নাও 9733047925। কোনো যদি অসুবিধা হয় আমাকে ফোন করবে, আমি সব সময় উত্তর দেব তোমাকে। তো দেখো, আমাদের যে মাধ্যমিক পরীক্ষা বাংলায়, সেখানে একটা নাটক আছে। নাটকে থেকে কিন্তু কোনো ছোট কোশ্চেন হবে না, মানে SAQও হবে না, MCQও হবে না। সেখানে একটাই বড় কোশ্চেন হবে। নাটকের নাম সিরাজউদ্দৌলা। আমরা কোনো জায়গায় সিরাজউদ্দৌলাকে সিরাজ উদ্দৌলা দেখি, এখানে নাটকের নাম সিরাজউদ্দৌলা। সচেন্দ্রনাথ সেনগুপ্ত। নাটকটা প্রকাশ হয়েছিল 1938 সালে। 83 পৃষ্ঠা বের করলেই তোমরা দেখতে পাবে। এবার একটুখানি বলে নি যে বাংলা সাহিত্যে অনেকগুলো শাখা আছে। সেগুলো হচ্ছে কবিতা, নাটক, কাব্য, প্রহসন, প্রবন্ধ ইত্যাদি। তার একটা শাখা হচ্ছে তোমার নাটক। অন্যান্য শাখা থেকে নাটকের একটু পার্থক্য আছে। সেখানে হচ্ছে নাটক কোনো একটা ঘটনাকে সেই সব চরিত্র দিয়ে জীবন্ত করে মঞ্চে অভিনীত করা হয়। অর্থাৎ নাটকের যে সংলাপ বা কথা বা বিষয়, সেগুলো যারা নাটকের মধ্যে আছে বিভিন্ন চরিত্র, তারা নিজেরাই উপস্থাপিত করে। অনেক ক্ষেত্রে উপন্যাসের বা ছোট গল্পও এই ধরনের কিছু আত্মকথন থাকে। কবিতাতেও আছে, যেমন রবীন্দ্রনাথের সুরদাসের প্রার্থনা, সেখানে সুরদাস নিজেই কবিতাটা বলছে। এরকম অনেক কবিতাও আছে। যাই হোক, এখানে বাংলা নাটক, আমরা একটা ঘটনা ভারতবর্ষের, সেটা আমরা অনেকেই জানি। সেটা হচ্ছে 1757 সালে পলাশির যুদ্ধ। তার আগের ইতিহাস একটুখানি বলে নিই। বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটে রাজ্য মিলে আগে একটা রাজ্য ছিল বাংলা। সেই বাংলার যে রাজধানী, সেটা ছিল বর্তমানে এখন একটা জেলা, কিন্তু আগে মুর্শিদাবাদ সেই গোটা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। আর সেখানে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা খুব বেশি দিন রাজত্ব করেনি, কিন্তু তার রাজত্বের যে সময়কালটা, সেখানে অনেক ঘটনা পরিপূর্ণ এবং ইতিহাসের উল্লেখযোগ্য একটা অধ্যায়। আমরা জানি নবাব মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের রাজা ছিলেন বা নবাব ছিলেন। তার কোনো ছেলে ছিল না। সেই জন্যে তার জামাতা পরে নবাব হয়, এবং সেই জামাতারও যখন কোনো ছেলে পেলে ছিল না, তারপরে এইভাবে বংশ পরম্পরায় এই যে নবাবের যে মেয়ে, তার ছেলে পেলেরাই রাজত্ব করত। আমরা এখানে দেখি যে আলীবর্দী খাঁ মুর্শিদাবাদের নবাব ছিলেন। তার যে ছোট মেয়ে আমিনা, সেই আমিনার সন্তান হচ্ছে সিরাজউদ্দৌলা। মনে থাকবে, আলীবর্দী খাঁর ছোট মেয়ে, তার ছোট ছেলে, সে হচ্ছে সিরাজউদ্দৌলা। এ আলীবর্দী খাঁর খুব প্রিয় ছিল মুর্শিদাবাদের যে নবাব, এবং আলীবর্দী খাঁ মনে মনে ঠিক করেই রেখেছিলেন যে আমি এই সিরাজউদ্দৌলাকেই বাংলার নবাব করে যাব। সিরাজউদ্দৌলা দাদুর যে আদর স্নেহ, এর ফলে কিছুটা বিপথে চলে গিয়েছিলেন, মানে ভোগবাদী। এই জন্যে আমির ওমরাহ যারা, তারা কিন্তু খুব একটা সিরাজউদ্দৌলাকে পছন্দ করত না। যখন আলীবর্দী খাঁর পরে সিরাজউদ্দৌলা নবাব হলেন, সেই নবাবের যে মন্ত্রী, সিপাহসালার, এরা সবাই কিন্তু সিরাজউদ্দৌলাকে সেভাবে মেনে নিতে পারেনি। কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, সিরাজউদ্দৌলা ছিলেন কিছুটা ভোগবাদী। এইবার সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদের নবাব হয়ে আসলেন বা হলেন,
তখন কিন্তু ইংরেজরা ধীরে ধীরে তাদের ক্ষমতা বিস্তার করার চেষ্টা করছে। দিল্লির যে বাদশাহ ফারুক সিয়া, সেখান থেকে ওরা একটা লিখিত নিয়ে এসেছিল যে ওরা ব্যবসা করবে, তাদের কোনো শুল্ক দিতে হবে না বা খাজনা দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না। এটা হচ্ছে দিল্লির থেকে ওই বণিক যারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা একটা লিখে নিয়ে এসেছিল। ওই যে লেখাটা এখানে কলকাতায় এসে তারা সেটা অপব্যবহার শুরু করলো। কি ধরনের অপব্যবহার? সেটার কপি করে করে তারা হচ্ছে সেটা বিক্রি করা শুরু করলো ইংরেজদের মধ্যে, প্লাস কিছু এই দেশীয় লোকেদের মধ্যে, যে ওই কাগজটা দেখালেই যে শুল্ক দিতে হয় না। নবাব তখন প্রথম নবাব হয়ে এসেই এই জিনিসটা তার নজরে আসলো, পাশাপাশি ইংরেজদের কিছু অধ্যত্ত আচরণ তার কিন্তু নজরে আসলো। তখন নবাব কি করলেন, যে দেশীয় যে ব্যবসায়ী তারা যে মার খাবে, লস হচ্ছে ওদের, সবারই শুল্ক তুলে দিলেন। ফলে ইংরেজদের একটু গোসা হলো। তারা কিন্তু নবাবের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার শুরু করলেন না, এবং শেষমেশ নবাব ইংরেজদের উদ্ধত্ত আচরণে কলকাতা আক্রমণ করলেন। কলকাতায় ছিল ইংরেজদের ঘাঁটি, সেই কলকাতা আক্রমণ করে ইংরেজদের একদম কলকাতা থেকে বিতাড়িত করে চন্দননগর পর্যন্ত ঠেলে দিয়ে আসলেন। এবং কলকাতায় মানে চন্দননগরেও ওদের থাকতে দিতেন না, কিন্তু একটা সন্ধি করলেন, সন্ধি আলীনগরের সন্ধি এখানে উল্লেখ আছে। সেই সন্ধির ফলে যে ইংরেজদের বলা হলো যে তোমরা কিন্তু আর বাড়াবাড়ি করবে না, আর এই এই শর্ত অনুযায়ী তোমাদের হচ্ছে এখানে থাকতে দেওয়া হলো। আর এই শর্তগুলো মানা হচ্ছে কিনা তার জিম্মা হিসাবে একজন ইংরেজকে তিনি তার সভায় রাখলেন। সেই ইংরেজি হচ্ছে ওয়াটস, বিশ্বাসঘাতক এক ইংরেজ। তাকে এই জিম্মা হিসাবে নবাব তার হচ্ছে সভায় রেখেছিলেন, এবং শর্ত ছিল যে ইংরেজরা যদি তার শর্ত ভঙ্গ করে তাহলে এই ওয়াটসকে কিন্তু তার জবাবদিহি করতে হবে। এখান থেকে আমাদের নাটকটা শুরু হয়েছে। ওয়াটসের পরিচয় দিলাম। ওয়াটস হচ্ছে সেই শর্ত হিসাবে এই নবাবী সভাসদে বা নবাবী মানে মহলে আছেন। এইবার ওয়াটস কিছু খারাপ কাজ করেছে। কিরকম খারাপ কাজ? ও গোপনে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অ্যাডমিরাল তাদেরকে লিখেছে যে এই নবাবকে কিন্তু খুব একটা ভরসা করা যায় না, যে কোনো সময় এ কিন্তু আমাদের আক্রমণ করতে পারে, সুতরাং আমাদের উচিত এই নবাবকে উৎখাত করা। এই একটা চিঠি লিখেছে। আবার ওয়াটসের কাছেও একটা চিঠি এসছে একজন ইংরেজের কাছ থেকে যে আমরা অতি শীঘ্র নবাবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং কলকাতায় বা মুর্শিদাবাদে আমরা আক্রমণের উদ্যোগ নিচ্ছি। এগুলো পরে আমি ডিটেলসে যাব। তো এই যে ঘটনা, এই ঘটনাই হচ্ছে এইখানকার নাটকের মূল বিষয়বস্তু, এবং এর পরিপ্রেক্ষিতে কি করা উচিত। যে ইংরেজরা তাদের শর্ত মানছে না, তাহলে আবার যুদ্ধ লাগবে। নবাব এবং তার যে পরিষদ, মন্ত্রী, আমলা ইত্যাদি, তারা কিন্তু এখনই যুদ্ধ চাচ্ছেন না, কারণ নবাব ইতিমধ্যেই একটা যুদ্ধে লিপ্ত ছিলেন এবং সেখানে প্রচুর সৈন্যবল, লোকবল, অর্থবল খরচ হয়েছে। এগুলো সব তোমরা এখানে পড়লে পাবে। এখানে দেখো প্রত্যেকটা চরিত্রই নিজের নিজের কথা বলবে। সিরাজ প্রথমে ডাকছে, ওয়াটস বলছে ইয়োর এক্সিলেন্সি। হ্যাঁ হুজুর, হ্যাঁ মহামান্য, বলুন। হ্যাঁ সিরাজ বলছে কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি তখন তুমি আমার সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। কেন আমি কলকাতা জয় করেছি আর কেন তোমাদের বিতাড়িত করা হয়েছে সেটা তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। নবাব রেখেছিলেন কলকাতা জয় করে যে বিজিত অংশটা, সেটা হচ্ছে তিনি নাম রাখলেন আলীনগর।
এবং ওয়াটস বলছে যে হ্যাঁ আমি জানি, ইংরেজদের উচ্চারণ জানে, জানে ইওর এক্সেলেন্সি মানে আমি জানি। সিরাজ বলছে আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমার জানা আছে, আর তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত রক্ষা করে, তার জন্যই প্রতিভূ রূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। এখানে তোমাকে রেখেছি যে ওই শর্তগুলো পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্যে। যদি সেটা পালন না হয় তার দায়িত্বে তুমি থাকবে। কোম্পানি যদি সন্ধির শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো। ওখানে যদি শর্ত ভঙ্গ হয় বা ইংরেজরা যদি আবার তাদের অধ্যত্ব শুরু করে, তাহলে কোনো বিচার না করেই ওয়াটসকে নবাব কিন্তু ইচ্ছা করলে তোপের মুখে মানে কামানের মুখে ওকে উড়িয়ে দিতে পারে। ওয়াটস বলছে জানে ইওর এক্সেলেন্সি, সেটাও জানে। সিরাজ বলছে তুমি প্রস্তুত হও, কারণ হচ্ছে আমি আগেই বলেছি দুটো খারাপ কাজ করেছে। ওয়াটস বলছে আমি জানলাম না আমার অপরাধ, ভান করছে, ও জানে। বলছে আমি জানলাম না আমাকে কি অপরাধে কামানে সামনে উড়িয়ে দেওয়া হবে। সিরাজ বলছে তোমার অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। তুমি এই রাজসভায় আছো আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। হ্যাঁ, এই যে সব মানে শিষ্টাচার সভ্যতা এগুলোর সীমা অতিক্রম করেছো তুমি। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী, তোমাদের খুব স্পর্ধা মানে সাহস। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। সত্যিকারের ইংরেজরা তো হচ্ছে এই দেশের লোকেদের সঙ্গে কোনো শর্ত কোনো নিয়ম নীতি মানত না। ওরা জানে যে আমরা সর্বশক্তিমান। হ্যাঁ, তখন কিন্তু ইংরেজরা শাসক হয়নি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদেরই এই রকম অধ্যত্ব। প্রথম থেকেই ইংরেজদের এরকম অধ্যত্ব ছিল এবং আমাদের কিছু ভুলের জন্যই ইংরেজরা আমাদের 200 বছর শাসন করে গেছে। এবার দেখো ওয়াটস বলছে আপনার অভিযোগ বুঝতে পারিলাম না। হ্যাঁ, সিরাজ মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র, ওই যে পত্র যেটা হচ্ছে সিরাজউদ্দৌলা গোপনে জোগাড় করেছে, এদের নামে চিঠি এসেছিল, এদের হাতে না পড়ে সিরাজের যে হ্যান্ডস যে গোয়েন্দা বা হচ্ছে তাদের যে চরগুলো ছিল তারা এসব চিঠিগুলো জোগাড় করেছে। সব সিরাজউদ্দৌলা পরে বলবে যে আপনারা আমার খালি অপদার্থতাই দেখেন, কিন্তু আমি যে কত কত ব্যবস্থা করেছি, কিরকম যে আমি শাসক সেটাও কিন্তু আপনাদের জানা দরকার। এবার মুন্সিজি একটা চিঠি বার করল, সিরাজ মুন্সিজি সেটা ওয়াটসকে দেখালো। দেখো সিরাজ বলল এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? এই নাও পড়ো। শেষের দিকে কি লেখা আছে দেখো, কি লেখা আছে। ওয়াটস পড়ছে I now acquaint you that the remainder of the troops which should have been here long since ব্র্যাকেটের মধ্যে আছে দেখো, and which I hear the colonel told you he expected will be at Calcutta। মানে এটা হচ্ছে কোথায় থেকে লেখা হচ্ছে, মানে হচ্ছে কলকাতার বাইরে কোথাও একটা জায়গা থেকে, সম্ভবত ভুবনেশ্বর এরকম জায়গা থেকে লেখা হচ্ছে যে আমি অল্প দিনের মধ্যেই একটা ভেসেল মানে জাহাজে করে ট্রুপস মানে সৈন্যবাহিনী পাঠাবো কলকাতায়, আর সেখানে হচ্ছে আমি এমন আগুন জ্বালাবো। এই যে দেখো এখানে লেখা আছে kindle such a flame in your country as all the water of the Ganges hall not be able to extinguish।
সেখানে এমন আগুন জ্বালাবো যে গঙ্গার সব জল দিয়েও সেই আগুন নেভানো যাবে না। আমরা দেখেছি সেই আগুন জ্বলেছিল পলাশির মাঠে এবং সেখানে বাংলার স্বাধীনতা ছারখার হয়ে গিয়েছিল। সিরাজ, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদকে বুঝিয়ে দিন। সিরাজউদ্দৌলা, এটা ইংরেজি চিঠি তো, সিরাজউদ্দৌলা সেখানে হচ্ছে মুন্সিজিকে অর্ডার করলো যে বাংলা করে এই যে সভাসদ যারা আছে, কে কে আছে সবাই তোমরা দেখো, এখানে বসে আছে সব। হ্যাঁ, উপরে আছে যে মির্জাফর আছে, মোহনলাল, মীরমদন, রায়দুর্লভ, রাজবল্লভ, জগৎ শেখ, ওয়াটস, মসিয়েলা, আর নবাব আছেন, মুন্সিজি আছেন। এই সভায় এরা আছে। বললো যে এই সভায় এটাকে বাংলা করে দাও। এবার মুন্সি সেটার বাংলা করে দিলেন। সেখানে এই কথাগুলো লেখা আছে। আমি যেটা ইংরাজির অনুবাদ করে বললাম যে আমি সৈন্য পাঠাচ্ছি। হ্যাঁ, মাদ্রাজ থেকে আসবে, ভুবনেশ্বর না, মাদ্রাজ থেকে আমি খবর দিচ্ছি, ওখান থেকে আসবে আরো সৈন্য আর জাহাজ, যেটা হচ্ছে বাংলায় এসে এমন আগুন জ্বালাবে যা সমস্ত জল গঙ্গার, এই যে লেখা আছে, যাহা গঙ্গার সমস্ত জল দিয়া নিভানো যাইবে না। এই লাইনটা তুলেও কোনো সময় কোশ্চেন আসে যে কে কি কোন প্রেক্ষিতে এই কথার চিঠি লিখেছে, কি ব্যাপার ইত্যাদি। সিরাজ এবার ওয়াটসকে জিজ্ঞাসা করছে এ ভীতি প্রদর্শনের অর্থ কি? চিঠিতে যে তোমাকে লিখেছে অ্যাডমিরাল, তার কি অর্থ হয়? ওয়াটস স্বাভাবিকভাবে বলছে যে অ্যাডমিরাল কেন লিখলেন আমি এটা জানি না। হ্যাঁ, কেন আমি বুঝি। সিরাজ, বুঝিয়ে আমি দিচ্ছি মুন্সিজি, ওয়াটসের পত্র এটা হচ্ছে, অ্যাডমিরাল লিখেছি ওয়াটসকে। এবার ওয়াটস বলছে কেন লিখলেন আমি সেটা জানি না। এবার সিরাজউদ্দৌলা তারও উত্তর রেডি করে রেখেছে, আরেকটা চিঠি যেখানে কি হচ্ছে দেখাচ্ছে, দেখো এই চিঠি তোমার হাতের লেখা। বলছে হ্যাঁ, এটা আমারই লেখা। সেখানে কি লিখেছিল, অনেক কিছু লেখা ছিল, তার মধ্যে একটা লাইন এখানে দেওয়া আছে, ইট ইজ ইম্পসিবল টু রিলাই আপন দি নবাব। নবাবকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, and it will be wise to attack চন্দননগর। চন্দননগর আক্রমণ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এটা হচ্ছে ওয়াটস অ্যাডমিরালকে লিখেছে। সিরাজউদ্দৌলা বলছে তোমাদের অভদ্রতার অধ্যত্বের আরো পরিচয় যাও চাচ্ছ আমার কাছ থেকে, জেনে রাখো, তাও আমি দিতে পারি। হ্যাঁ, আমার সভাসদরা, আমার সদস্যরা তারস্বরে ঘোষণা করে কি, যে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব, কিন্তু আমি যে সকলের শয়তানির খবর সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ আমি দিয়ে রাখলাম। নবাবের বয়স কিন্তু বেশি নয়, 18 বছর বয়স, মাত্র 1 বছর সময় পেয়েছিলেন তিনি শাসনের, কম বেশি। হ্যাঁ, তার মধ্যে নবাব যখন সিংহাসনে বসেন বা তার আগে কিছুটা ওই যে বললো বিলাস সর্বস্ব ছিলেন, কিন্তু সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে বসে বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা কি বিপদ, তিনি কিন্তু তার শেষ চেষ্টা কিন্তু করে গেছিলেন যে ইংরেজদের তাড়ানোর জন্য। কিন্তু তার আগেই ঘুণ ধরার মতন বাংলার যে বড় বড় ক্ষমতাশালী আমির ওমরাহরা, তারা হচ্ছে ইংরেজদের সঙ্গে যোগাযোগ করে রেখেছে আগেই, যে এই নবাবকে আর রাখা যাবে না। সেটা নবাব কিন্তু জানতো, তবুও কাতর মিনতি করেছে এখানে এই নাটকের মধ্যে দিয়ে দেখো। হ্যাঁ, বলছে তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। এটাও খবর জানে যে এই ওয়াটস গোপনে ষড়যন্ত্র করছে। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে, জানো এর শাস্তি কি? নবাব বলছে যে তোমার যে দোষ সেটা ধরা পড়ে গেল, তুমি হচ্ছে আমার সভাসদের থেকেই আমার যে সভাসদের বিভিন্ন লোকেদের সাথে ষড়যন্ত্র করছো আর ইংরেজদের অর্ডার দিচ্ছ আমার বিরুদ্ধে কাজ করতে আর আমার আদেশ অমান্য করতে। এর শাস্তি কি? হোয়াটস পানিশ মি ইউর এক্সেলেন্সি ইফ ইউ উইল। যদি আপনি পারেন তাহলে আমাকে শাস্তি দিন। আমি একটাই বলবো, আই ক্যান অনলি সে দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। আমি আমার নিজের কর্তব্য পালন করেছি। সেই কর্তব্যটা কি? ইংরেজদের চর হিসাবে এখানে ওয়ার্ড এসে আছে,
আর সে তো নবাবের ভালোর কাজ করবে না, সে হচ্ছে ইংরেজদের ভালোর জন্যই কাজ করবে। এই কথাটাই বলছে যে আমি আমার ডিউটি করেছি, আমি যেখান থেকে নিয়োগ হয়েছি বা যাদের প্রতিনিধি হয়ে আমি আছি তাদের ভালোই তো আমি চাবো, আমি আমার ডিউটি করেছি। এবার আপনি যদি পারেন আমাকে শাস্তি দিন। সিরাজ কিন্তু একটা বড় ভুল করলো, তাকে শাস্তি না দিয়ে কি করলো, বলছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, এই সভা ছেড়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো তুমি এখানে আসতে পারবে না। ইংরেজদের সাথে যদি আমার সম্পর্ক আবার স্বাভাবিক হয় তাহলে আমি তাদের প্রতিনিধি হিসাবে অন্য কাউকে আবার এই আমার সভায় স্থান দিব, কিন্তু তোমাকে কখনোই না। হ্যাঁ, যাও, ওয়ার্স ফেয়ারওয়েল ইওর এক্সিলেন্সি, বিদায় মহামান্য, এই বলে চলে গেল। এবার রাজবল্লভ সে কিছু বলতে চাচ্ছিল, রাজবল্লভ, সিরাজ বলল একটু দাঁড়ান, এই যে মসিয়েলা সে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমার সঙ্গে কথা বলার জন্যে। হ্যাঁ, সেটা খুলে বললো না, ওকে বললো একটু দাঁড়ান বলে এবার মসিয়েলাকে বলল, হ্যাঁ ওকে বললো যে আপনি অপেক্ষা করুন, আর বললো মসিয়েলা। এবার মসিয়েলা ফরাসি একজন হচ্ছে দূত, সে কি বললো, অ্যাট ইউর কমান্ড ইউর এক্সেলেন্সি, আদেশ করুন মহামান্য, বলে নবাবের সামনে দাঁড়ালো, গিয়ে প্রণাম করলো, কুর্নিশ করলো এরকম করে। সিরাজ, তোমাদের কাছে আমি লজ্জিত। আমরা জানি যে কলকাতায় ডাচ, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ সবাই ব্যবসা করতে এসছে, কিন্তু ইংরেজরা সবাইকে দমিয়ে, সবাইকে হচ্ছে কি বলবো অত্যাচারিত করে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। ফরাসিরা সেই বিচার নিয়েই মসিয়েলাকে পাঠিয়েছে নবাবের কাছে। এবার নবাব বলছে, নবাব জানে যে মসিয়েলা কেন এসছে, সব ডিটেলস ওর কাছে আছে, ওই জন্যে এক্সট্রা করে তার কাছে কিছু শুনল না। নবাব নিজেই বলছে, দেখো তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো, আমার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করোনি। নবাব তো অল্প দিনেই নবাব হয়েছে, তার সাথে ফরাসিরা এখনো কোনো অসৎ ব্যবহার করেনি। আর ইংরেজদের সঙ্গে তোমাদের যে বিপদ, এই কি বলে বিবাদ, সেটা আজকের নয়, অনেক দিন থেকেই চলছে। হ্যাঁ, সেটা হচ্ছে এদেশের কোনো ব্যাপার নিয়ে নয়, তোমরা তোমাদেরই নিজেদের মধ্যে ব্যবসায়িক সংক্রান্ত গন্ডগোল তোমাদের অনেক দিন থেকেই আছে। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, আমার আদেশ হচ্ছে, আমি হচ্ছে নবাব, এই আমার রাজ্য, এখানে কিন্তু কোনো গন্ডগোল চলবে না, তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। ইংরেজরা আবার, আমি যে ওদের তাড়িয়ে এসেছিলাম, ওরা চন্দননগরটা আবার অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছি। চন্দননগরে কোনো ফরাসির ব্যবসায়িক যে প্রতিষ্ঠান থাকবে না, সমস্ত কুটি ইংরেজদের হবে, এই দাবি ওরা করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছে, তোমরা তাদের সঙ্গে লড়াই না করে আমার কাছে এসছো। এবার কি বলছে, আমি সেই যে প্রতিকার তোমরা যার জন্য এসছো সেটা করতে পারবো না, এর জন্য আমি লজ্জিত। আর কেন পারবে না, তার কারণ হচ্ছে নিচে দেওয়া আছে, দাও, এই যে এখানে কোশ্চেন আছে, তোমাদের কাছে আমি লজ্জিত। কার কাছে লজ্জিত? ফরাসি যার হচ্ছে প্রতিনিধি হয়ে এসছে মসিয়েলা, তাকে নবাব এই কথাটা বলেছে, মানে হচ্ছে মসিয়েলার মাধ্যমে ফরাসি যে ব্যবসায়ী তাদের কাছে লজ্জিত। এবার অপারগতা মানে হচ্ছে নিজের পারছে না এই মুহূর্তে ইংরেজদের সাথে ফরাসিদের বিবাদ মিটিয়ে দিতে বা ইংরেজদের পানিশ করতে, শাস্তি দিতে। কারণ কি বলছে, কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোক ও অর্থ ব্যয় হয়েছে। আলীনগরের সন্ধি মানে হচ্ছে কলকাতায় একটা যুদ্ধ হয়েছে, এইদিকে পূর্ণিয়ায় শওকত জং সেখানে বিদ্রোহী হয়ে উঠেছিল, ওখানে গিয়ে ওকে পরাজিত করে আসা, এর জন্য প্রচুর লোকজন, সৈন্য সামন্ত, অর্থ ইত্যাদি লাগে, এটা খরচ হয়ে গেছে। আর আমার মন্ত্রিমণ্ডল এখনই যুদ্ধের পক্ষপাতী নয়। মন্ত্রিমণ্ডল মানে হচ্ছে একটা নবাবের একটা মন্ত্রী গোষ্ঠী থাকে, বর্তমানে যেরকম ভারতবর্ষে বা
আমাদের পশ্চিমবঙ্গে যেরকম আছে যে শাসনটা একদম শীর্ষে একজন থাকবে, তার হচ্ছে বিভিন্ন মন্ত্রী গোষ্ঠী আরও সব পরামর্শদাতা থাকে, এরকম নবাবেরও থাকে। এবার ওরা হচ্ছে মত দিবে না এই মুহূর্তে যুদ্ধের। এর দুটো কারণ হচ্ছে, এখনই হচ্ছে যুদ্ধ করে আসলো সব সৈন্য সামন্ত, সবাই হচ্ছে বিধ্বস্ত ক্লান্ত, অর্থবল নেই, প্লাস নবাবের যে মন্ত্রিমণ্ডলী বা পরিষদ তার মধ্যে অনেকেই গোপনে গোপনে ইংরেজদের সঙ্গে বোঝাপড়া করেছে, এই জন্যে তারা এখনই মত দিবে না। এইরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারছি না। আমার এই অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। নবাব প্রথমে বলল যে আমি লজ্জিত তোমাদের কাছে, তোমাদের জন্য কিছুই করতে পারছি না, এবং শেষকালে নবাবের যে অক্ষমতা সেটা ব্যাখ্যা করে বলল আমাকে ক্ষমা করো। এবার সভাস্থলের সবাই কিছুক্ষণ নীরব থাকলো, স্তব্ধ। মসিয়েলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। মসিয়েলা দেখলো নবাব নিজেই অক্ষমতার কথা স্বীকার করছে এবং আমাদের সঙ্গে তিনি সহমত যে ইংরেজরা অন্যায় করছে, আমাদের সঙ্গে অন্যায় করেছে, কিন্তু নবাব সব কিছু জেনেও এই পরিস্থিতি সেটা তো নবাব ব্যাখ্যাই করে দিলেন যে তার জন্য কিছু করতে পারলেন না। এই জন্যে মাথা নিচু করে থেকে কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি তখন কতগুলো কথা বললেন। কি কথা? যে ইয়োর এক্সেলেন্সি, ইয়োর রিফিউজ আস ইয়োর হেল্প, ইয়োর প্রোটেকশন থ্রু ইট গ্রেট রিল্যাক্সটেন্স, আই অ্যাপ্রিসিয়েট ইয়োর ফিলিংস। আমি আপনার যে অনুভূতি বা আমাদের সঙ্গে যে সহানুভূতি সেটা আমি বুঝতে পারছি, এবং আমি এও বুঝতে পারছি যে আপনি কিরকম পরিস্থিতিতে আছেন। আই এম সরি ফর ইউ, আমি আপনার জন্য দুঃখিত। অ্যান্ড আই এম সরি ফর আওয়ার সেলফস, আমাদের নিজেদের জন্য আমরা দুঃখিত। কারণ কি? উই হ্যাভ নো আদার চয়েস দ্যান টু লিভ দিস ল্যান্ড। এখন যা পরিস্থিতি শুরু হয়েছে, আপনি আমাদের সেইভাবে রক্ষা করতে পারছেন না, ইংরেজদের অত্যাচার শুরু হয়েছে, সুতরাং আমাদের এই দেশ ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই, নো আদার চয়েস। হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ, যেটাকে আমরা ভালোবাসতে শিখেছিলাম বা আমরা ভালোবাসি, এই যে কলকাতা, কিন্তু আমরা এই কলকাতা বা এই দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। অ্যালাউ মি, সেটা আমাদের অনুমতি দিবেন। ইয়োর এক্সেলেন্সি টু ওয়ার্ন ইউ দ্যাট ওয়ার্ন মানে সাবধান করা, দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার। আপনি যদি অনুমতি করেন আমি একটা কথা বলতে চাই যে আপনি চরম বিপদের সম্মুখীন হয়ে আছেন। অন আওয়ার ডিপারচার ফ্রম দিস ল্যান্ড, দিস smothered flame will burst forth and will destroy your kingdom and people. আমরা এই দেশ ছেড়ে যখন চলে যাব তখন এখানকার যে হিংসার আগুন সেটা আপনার রাজ্য এবং আপনার লোকেদের গ্রাস করবে। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং মসিয়েলার সামনে দাঁড়াইয়া কহিলেন, সিরাজ কি বলল দেখো, আমার বিপদ সম্পর্কে আমাকে সচেতন করে দিয়ে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছো। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাদের স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। একজন সাধারণ প্রতিনিধি, ফরাসি যে বাণিজ্য সংস্থা তাদের একটা প্রতিনিধি, তার সামনে সিরাজ কি নম্র ভদ্র ব্যবহার করছেন এখানে সেটা দেওয়া আছে। যে বন্ধু বলে সম্বোধন করে বলল যে তুমি যেটা বললে সেটা কিন্তু কথা ঠিক, এবং আমার প্রতি তুমি যে সহানুভূতিশীল তার জন্য আমিও কৃতজ্ঞ। আমার যখন প্রয়োজন হবে তুমি কিন্তু আমাকে ভুলো না। এবার মসিয়েলা, আই নো উই শ্যাল নেভার মিট, আমি জানি নবাব যে আমাদের আর সাক্ষাৎ হবে না। দুইজনে চুপ করে রইলেন
এবার মসিয়েলা নবাবকে প্রণাম করে বা সেলাম জানিয়ে চলে গেলেন। এইবার এই যে রাজা, অর্থাৎ এই যে এখানে দেওয়া আছে, আগেই বলেছিল যে আমি একটু কথা বলবো, হ্যাঁ, রাজা বল্লভ এবার বলছে বলুন। বলছে আপনি কি যেন বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা। রাজবল্লভ বলছে এখন সে কথা নিরর্থক, আমি যা হয়তো বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনি মসিয়েলার সঙ্গে সবকিছুই বলেছেন, সুতরাং এখন আর নতুন করে বলে কোনো লাভ হবে না। হ্যাঁ, সিরাজ হেসে বললেন জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আনে। এমনি সিরাজদৌল্লা আমরা যতই ইতিহাসে একে হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় বলি, কিন্তু হচ্ছে পরের দিকে কিন্তু তিনি প্রজ্বলিত হয়েছিলেন এবং চেষ্টা করেছিলেন এই বাংলাকে রক্ষা করার জন্য। যাই হোক, রাজবল্লভ বলছে ওয়াটস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলত। সেই যে বিশ্বাসঘাতক ওয়াটস, তাকে সিরাজদৌল্লা বলল যে তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তারপরে সভা থেকে বের করে দিলেন। এবার মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ এরা তো ষড়যন্ত্রের অংশী, আর ওয়াটস তার মধ্যে আছে, এই জন্য এদের ব্যথা লাগছে। বলছে যে ওয়াটসকে ওইভাবে বের করে না দিলেও হতো। হ্যাঁ, সিরাজ বলছে ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ এখন পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা, মানে হচ্ছে আমাদের দেশের কথা বলুন, আমাদের বাংলার কথা বলুন, কিভাবে এখন এই বিপদে আমরা এই বাংলাকে রক্ষা করতে পারবো সেই কথাই বলুন। যাই হোক, আজকে নাটক শেষ হবে না, অনেক বড় নাটক, তো তোমরা একটু পড়ে নেবে, আবার যদি সুযোগ আসে বাকি অংশটা পড়াবো। নাটকের অনেকটাই বাকি থাকলো, যে ষড়যন্ত্র, সেখান থেকে হচ্ছে ওই ঘসেটি বেগম তার যে অভিসম্পাদ বা হচ্ছে নবাবের বিরুদ্ধাচরণ, তার থেকে নবাব লুৎফা তার হচ্ছে স্ত্রী সেখানে কিভাবে একটু আশ্রয়ের চেষ্টা করেছিলেন, এবং যে বাংলার যে শেষ পরিণতি সেটা যেন সিরাজদৌল্লা সচক্ষে দেখতে পাচ্ছিলেন, এটা নাটকের শেষে কিন্তু আমরা দেখতে পাবো। যাই হোক, ভালো থাকো।